আসসালামু আলাইকুম। আজ ২৮ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে ধরা খেলেন বিজেপি নেতা শুভেন্দু। কে এই চিন্ময়, কিভাবে তার এত প্রতিপত্তি হলো? ভারতে আজমির শরীফ নিয়ে যা হচ্ছে। এবার বিস্তারিত। রাজধানীর ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের দৃশ্যকে হিন্দু বিরোধী সংঘর্ষ দাবি করে অপপ্রচার চালানো হয়েছে। বুধবার রিউমার স্ক্যানারের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তত মঙ্গলবার ২৬ নভেম্বর থেকে ভারতীয় একাধিক এক্স অ্যাকাউন্টে বাংলাদেশে হিন্দু বিরোধী সহিংসতার দৃশ্য দাবিতে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। পশ্চিমবঙ্গের বিজেপির রাজনীতিবিদ ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের বর্তমান নেতা এবং নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীও একই ভিডিও পোস্ট করে হিন্দুদের ওপর হামলার দাবি বলে প্রচার করেছেন। উল্লেখিত ভিডিওগুলো সম্মিলিতভাবে প্রায় ৪ লক্ষ বার দেখা হয়েছে এবং প্রায় ২০,০০০টি পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওগুলোতে লাইক দেওয়া হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশে হিন্দু বিরোধী সহিংসতার দৃশ্যের নয়। এটি গত ২৫ নভেম্বর ঢাকার ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের দৃশ্য, যার সঙ্গে ধর্মীয় কোনো প্রাসঙ্গিকতা বা সম্পৃক্ততা নেই। এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ভিডিওটির একাধিক কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে bdnews24.com এর ফেসবুক পেজে গত ২৫ নভেম্বরে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত দাবির ভিডিও হুবহু সাদৃশ্য রয়েছে। ভিডিওটির ক্যাপশনে ভিডিওটির সম্পর্কে বলা হয়, মেগা মানডে সংঘাতে রণক্ষেত্র মোল্লা কলেজ, আহত শতাধিক। ঢাকার মাতুয়াইলের মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছে। একই শিরোনামে bdnews24.com এর ওয়েবসাইটে এই বিষয়ে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, সোমবার ২৫ নভেম্বর বেলা ১২টা থেকে মোল্লা কলেজের সামনে প্রায় ২ ঘন্টার এই সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। একই প্রতিবেদন থেকে সংঘর্ষের সূত্রপাত ও মূল ঘটনা সম্পর্কেও জানা যায়। এ বিষয়ে প্রতিবেদনটিতে বলা হয়, পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেলে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হাওলাদারের মৃত্যুর ঘটনায় গত রোববার ২৪ নভেম্বর ঘেরাও কর্মসূচি দেয় মোল্লা কলেজ সহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। সুপার সানডে নামের ওই কর্মসূচি থেকে ন্যাশনাল মেডিকেল ও পাশের সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ এবং কলেজে ভাঙচুর হয়। হামলার সময় সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে স্নাতকের পরীক্ষা দেওয়া কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরাও আক্রান্ত হন। স্থগিত হয় তাদের পরীক্ষা। এর প্রতিবাদে মেগা মানডে কর্মসূচি দিয়ে দুই কলেজের শিক্ষার্থীরা ডেমরা সড়ক সংলগ্ন ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে গিয়ে সোমবার ২৫ নভেম্বর হামলা ও লুটপাট করেন। এ সময় সেখানে দুই পক্ষের সংঘর্ষে প্রচুর শিক্ষার্থী আহত হন। যে ব্যক্তি রামের না, সে ব্যক্তি কোনো কাজের না। জয় শ্রীরাম ফেসবুক আইডিতে ঢুকতেই বায়োতে এই লেখা দেখে চোখ আটকে যায়। আবার নিকনেমে লেখা বঙ্গবন্ধু সৈনিক। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর লিখেছে, হনুমানের লেজে আগুন দিতে নেই, জয় শ্রীরাম। সোশ্যাল মিডিয়ায় এভাবে উস্কানি ও হুমকি দিয়ে আইনজীবী হত্যায় সশস্ত্র অংশ নেয়া কে এই শুভকান্তি দাস? অনুসন্ধানে জানা যায়, গত মঙ্গলবার চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে জবাই করে খুনে অংশ নেয়া শুভকান্তি দাসের বাড়ি পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের আলামপুর পূর্বপাড়া কালীবাড়ি এলাকায়। বর্তমানে তার পরিবার চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার বাদুরতলা বড় গ্যারেজের মোড়ে তালেব ভবনের ৪র্থ তলায় বাস করেন। বাবার নাম সাগরকান্তি দাস, পেশায় ব্যবসায়ী। শুভকান্তি দাস চট্টগ্রাম নগরে কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০১৯ সালে এসএসসি ও সরকারি সিটি কলেজ থেকে ২০২১ সালে এইচএসসি পাশ করেন। বর্তমানে চন্দনাইশের বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের ৩৬তম ব্যাচের ৪র্থ সেমিস্টারে পড়ছে। বুধবার নিজ বিভাগের শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে বহিষ্কার করে। ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত শুভকান্তি দাস কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত কিনা তা জানতে চাইলে আইন বিভাগের সিআর
তারিকুল ইসলাম ফাহিম বলেন, শুভ ও তার ফ্যামিলি ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত বলে জানি। সোশ্যাল মিডিয়ায় তার অ্যাক্টিভিটিস দেখেও সেটা অনুমান করা যায়। সে নিয়মিত ক্লাসে না আসায় আমাদের সাথে তার সখ্য নেই, ফলে তার বিষয়ে বিস্তারিত জানি না। এদিকে সরকারি কৌশলী সাইফুল ইসলাম আলিফ খুনে জড়িত 7 জনকে চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ওই আইনজীবীকে 10-15 জনের একটি সংঘবদ্ধ দল আক্রমণ চালিয়ে নৃশংসভাবে হত্যা করে। তাদের মধ্যে সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারী, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী, ইসকন সমর্থক আইনজীবী ও ক্লার্কও রয়েছেন। একটি ভিডিও ফুটেজে দেখা যায় 26 নভেম্বর বিকেলে সাইফুল ইসলাম আলিফ সহ আরও 10-12 জন আইনজীবীকে ধাওয়া দেয় সশস্ত্র দলটি। এই সময় সাইফুল পা পিছলে পড়ে গেলে তাকে ধারালো অস্ত্রধারী 10-15 জন যুবক রঙ্গম কমিউনিটি সেন্টারের সামনে প্রথমে পিটায়, এরপর মাথা থেতলে দেওয়া হয়। পরে আরেক দল কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। ভিডিও ও ছবি বিশ্লেষণ করে হত্যার সাথে জড়িত 7 জনের পরিচয় বের করেছে একটি গোয়েন্দা সংস্থা। এর মধ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির এলএলবি পড়ুয়া ছাত্র শুভকান্তি দাসকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া চট্টগ্রামের মেথরপট্টি এলাকার একজন, কোতোয়ালির হাজারিগলি এলাকার একজন, কোতোয়ালির জলসা মার্কেট এলাকার একজন এবং বন্দরের নিমতলা এলাকার একজনকে চিহ্নিত করেছে গোয়েন্দা সংস্থা। তাদের প্রত্যেকের পরিচয় শনাক্ত করেছে গোয়েন্দা সংস্থাটি। তাদের আসামি করে চট্টগ্রামের কোতোয়ালি থানায় মামলা করার প্রস্তুতি চলছে। এ ঘটনায় সিএমপির অতিরিক্ত উপকমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, এখন পর্যন্ত 33 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া হত্যা ও সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। উল্লেখ্য, ইসকন সমর্থিত সন্ত্রাসীরা চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করলে হামলাকারীদের সাথে শ্রী শুভকান্তি দাসের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ইসকনের এক নেতার গ্রেপ্তারকে কেন্দ্র করে চট্টগ্রামে আইনজীবী হত্যা ও বিশৃঙ্খলা সৃষ্টির যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষ আরও জানিয়েছে, এই বিষয়টি এখন সরকারের টপ প্রায়োরিটি। এরই মধ্যে এই ঘটনায় 3টি মামলা হয়েছে, 33 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 6 জনকে শনাক্ত করা হয়েছে বৃহস্পতিবার 28 নভেম্বর। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুদ্দিন এই তথ্য জানান। তারা বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে দেশে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এ সময় আইনজীবী মনির উদ্দিন বলেন, এখন ইসকন নিষিদ্ধের সময়। তখন আদালত বলেন, সরকার অবশ্যই দেখবে। এর আগে বুধবার 27 নভেম্বর ইসকন কি ধরনের সংগঠন, এই সংগঠনের রেজিস্ট্রেশন আছে কিনা, কারা এই সংগঠনের সঙ্গে জড়িত, তাদের বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নিয়েছে কিনা তা জানতে চান হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানকে এই তথ্য আদালতে জানাতে বলা হয়। ওই দিন হাইকোর্টের একই বেঞ্চ এই আদেশ দেন। এর আগে ইসকনের কার্যক্রম নিয়ে প্রকাশিত প্রতিবেদন হাইকোর্টের নজরে এনে ইসকনের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করতে আদালতের কাছে আবেদন করেন আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের একটি অংশ সম্প্রতি সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে আন্দোলন শুরু করেছে। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা ইসকনের বহিষ্কৃত নেতা, চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ ও সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় আটক করার পর বিক্ষোভের মধ্যে চট্টগ্রামে বিএনপি জামাতপন্থী এক আইনজীবী নিহত হয়। এ ঘটনার পর ইসকনের কার্যক্রম নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশে ইসকন কেন্দ্রীয় নেতৃত্ব জানায়, দাসকে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে, তবে বৈশ্বিক ইসকন তার গ্রেফতারের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, চিন্ময় কৃষ্ণ দাস দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করে আন্দোলনকে রাজনৈতিক মোড় দেওয়ার চেষ্টা করে যাচ্ছিল। আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনাটির পর বুধবার উচ্চ আদালতে ইসকন নিষিদ্ধ চেয়ে ইস্যুটি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস সম্প্রতি গঠিত বাংলাদেশে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। চিন্ময় কৃষ্ণ দাসের আসল নাম ছিল চন্দন কুমার ধর। বাংলাদেশে ইসকনের সংগঠকদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। ভক্তরা তাকে ডাকেন চিন্ময় প্রভু নামে। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর সনাতন ধর্মের নাগরিকদের অধিকার নিয়ে গঠিত জোটের নেতৃত্ব দিতে দেখা যায় তাকে। তার কর্মকাণ্ড নিয়ে বিতর্ক দানা বাঁধে। বিশেষত গত অক্টোবরে চট্টগ্রামে একটি মিছিলের সময় বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এর আগে গত 3 জুলাই ইসকন পরিপন্থী বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকায় তাকে ইসকন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি সত্যরঞ্জন বারুই তাকে সতর্ক করে চিঠি দেয়। সেখানে তার বিরুদ্ধে 5টি অভিযোগও আনা হয়। পরে গত 9
নভেম্বর ইসকন বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস জানান, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের যাবতীয় কার্যক্রম থেকে চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। ইসকন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নেতা বিমলা কুমার ঘোষ বলেন, চিন্ময় কৃষ্ণ দাসকে সতর্কীকরণের পরও যখন কথা শোনেনি তখন তাকে বহিষ্কার করা হয়। পরে তিনি দলের সভাপতি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলাও দায়ের করেন। সংগঠনটির কেন্দ্রীয় কমিটি বিবিসি বাংলাকে জানিয়েছে, বহিষ্কারের কারণে দাস ইসকনের হয়ে জনসম্মুখে বক্তব্য, বিবৃতি বা ধর্মীয় কোনো কাজ করতে পারবে না। ইসকনের পক্ষ থেকে দাসকে বহিষ্কার করা হলেও তিনি চট্টগ্রামের ইসকন পরিচালিত পুণ্ডরিক ধামের অধ্যক্ষের দায়িত্বে কিভাবে থাকেন সেই প্রশ্ন করা হয়েছিল ইসকনের কেন্দ্রীয় নেতাদের কাছে। জবাবে কেন্দ্রীয় কমিটির নেতা বিমলা কুমার ঘোষ বলেন, তাকে আমরা পদ পদবি থেকে বহিষ্কার করে দিতে পারি, কিন্তু তার গুরু শিক্ষা থেকে তো সরানোর ক্ষমতা আমাদের নেই। তবে তিনি জানিয়েছেন, এরপরও যেহেতু নতুন করে তাকে নিয়ে আলোচনা হয়েছে, তার বিরুদ্ধে আরও নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে দলের পক্ষ থেকে। যদিও চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের পর ভারতের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দিয়েছে ইসকন বৈশ্বিক প্ল্যাটফর্ম। তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে টুইট করে জানিয়েছে, সন্ত্রাসবাদের সাথে ইসকনের যুক্ত থাকার অভিযোগ ভিত্তিহীন এবং অত্যন্ত আপত্তিজনক। শেখ হাসিনা সরকার পতনের পর গত 3 মাসে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে ধারাবাহিকভাবে নানা কর্মসূচি পালিত হচ্ছে। চট্টগ্রাম, রংপুরে অনুষ্ঠিত হয় বিভাগীয় সমাবেশ। এই সমাবেশগুলোতে আন্দোলনের নেতৃত্ব দিতে দেখা যায় চিন্ময় কুমার দাসকে। বহিষ্কৃত ইসকন নেতা দাসকে এই সব সভা সমাবেশে জোটের মুখপাত্র হিসেবে সনাতন ধর্মের নাগরিকদের উদ্দেশ্যে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন বক্তব্য দিতে দেখা যায়। গত অক্টোবরে চট্টগ্রামে একটি মিছিলের সময় বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার অভিযোগে দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় আটকের পর তাকে মুক্তির দাবিতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ইসকন সদস্যরাও গিয়েছিলেন। ওই সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম নিহতের পর এই চট্টগ্রামের পুণ্ডরিক ধামের ইসকন সদস্যরাও কিছুটা বিব্রত বলে জানিয়েছেন। সেখানে প্রতিবাদে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসকন সদস্য বলেন, পরিকল্পিতভাবে প্রাণ নিয়ে রাজনীতি করে আমাদের ওপর দায় চাপানো হচ্ছে, অথচ ইসকন অহিংস প্রতিবাদ করে আসছে সবসময়। ইসকনের কেন্দ্রীয় কমিটির নেতা বিমলা কুমার ঘোষ বলেন, চিন্ময় বিভিন্ন জায়গায় যে বক্তব্য রাখছে সেটা তার ব্যক্তিগত বক্তব্য, এর দায় নেবে না ইসকন। তবে তাদের আন্দোলনের প্ল্যাটফর্ম সনাতনী জাগরণ জোট বলছে, অভ্যন্তরীণ রাজনীতির কারণে মিথ্যা অভিযোগে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে চিন্ময় কুমার দাসকে। জোটের কেন্দ্রীয় প্রতিনিধি সুমন কুমার রায় বলেন, আমাদের 8 দফা দাবি ইসকনও সমর্থন করছে। তবে বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের ইসকন ফোবিয়া থাকার কারণে তারা সরাসরি অংশগ্রহণ করছে না। এই নেতার দাবি, একটা গ্রুপ ইসকনকে ঘায়েল করার জন্য উঠে পড়ে লেগেছে। সেখান থেকে ইসকন সনাতনী জাগরণ জোটকে বাংলাদেশের মানুষের মুখোমুখি দাঁড় করানো হয়েছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাইকোর্টে খালাস পাওয়ায় নির্বাচনে অংশ নিতে আর বাধা নেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। আগামী নির্বাচন যখনই হোক তাতে প্রার্থী হতে পারবেন সাবেক এই প্রধানমন্ত্রী। 2018 সালে ঢাকার জজ আদালত চ্যারিটেবল মামলায় খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড এবং 10 লাখ টাকা অর্থদণ্ড দিয়েছিলেন। ওই রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার খালেদা জিয়া এবং সাজাপ্রাপ্ত অন্য 2 আসামি জিয়াউল ইসলাম ও মনিরুল ইসলাম খানকে খালাস দেন। গত 11 নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া 10 বছরের সাজা স্থগিত করেন আপিল বিভাগ। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর গত 6 আগস্ট রাষ্ট্রপতি বিএনপি চেয়ারপারসনের 2টি সাজাই মওকুফ করেছিলেন। এতে তিনি কারামুক্ত হলেও আইনি লড়াইয়ে সাজামুক্ত হতে আপিল করেন। সংবিধান অনুযায়ী ফৌজদারি অপরাধে 2 বছরের বেশি সাজা হলে মুক্তি লাভের পর 5 বছর অতিক্রান্ত না হওয়া পর্যন্ত নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ নেই। এ কারণে 2018 সালে নির্বাচনে খালেদা জিয়ার প্রার্থিতা বাতিল হয়। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, 2 মামলার একটিতে সাজা স্থগিত, অন্যটিতে খালাস পাওয়া খালেদা জিয়ার নির্বাচনে অংশ নিতে আর বাধা নেই। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা থাকলেও সেগুলোতে সাজা হয়নি। গতকাল তিনি কয়লা খনি মামলা থেকেও অব্যাহতি পেয়েছেন। চ্যারিটেবল মামলায় খালেদা জিয়ার পক্ষে শুনানি করা জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন সাংবাদিকদের বলেন, কোনো সাক্ষী বলেননি খালেদা জিয়া ক্ষমতার অপব্যবহার করে ট্রাস্টের টাকা আত্মসাৎ করেছেন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই মামলাটি করা হয়েছে। খালেদা জিয়ার আরেক আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, খালাসের মাধ্যমে খালেদা জিয়া ন্যায় বিচার পেয়েছেন।
খালাস পাওয়া অন্য দুই ব্যক্তি হলেন প্রয়াত হারিস চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। 17 বছর আগে দায়ের করা বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা থেকে গতকাল খালেদা জিয়া সহ 3 জনকে অব্যাহতি দিয়েছেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবু তাহের। অপর 4 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন। অব্যাহতিপ্রাপ্তরা হলেন সাবেক বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ সচিব নজরুল ইসলাম, পেট্রো বাংলার সাবেক পরিচালক মইনুল আহসান ও সিরাজুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে বিচার চলবে। খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনকে আসামি করা হয়েছিল। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগ স্বার্থ হাসিলের জন্য মামলা দিয়ে হয়রানি করেছে আমাদের। 2008 সালের 26 ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার সদস্য সহ 16 জনের বিরুদ্ধে শাহবাগ থানায় বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা করে দুদক। একই বছরের 5 অক্টোবর 13 আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, অনলাইন মার্কেটিংয়ের ক্ষেত্রে এখন নানা ধরনের প্রতারণার ফাঁদ দেখা যাচ্ছে। এইসব প্রতারণার ফাঁদ থেকে মুক্ত থাকতে হলে 3টি পরামর্শ আপনাদের সামনে রাখতে হবে। প্রথম বিষয় হচ্ছে, কখনোই অস্বাভাবিক লাভের প্রত্যাশায় অনলাইন দুনিয়ায় ব্যবসা বাণিজ্য বা কোনো পণ্য ক্রয় করবেন না। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি অবশ্যই পণ্যটি হাতে পাবার পর মোড়ক খুলে দেখে তারপর এই পণ্যের দাম পরিশোধ করুন। তৃতীয় বিষয়টি হচ্ছে, আপনি কোনো ভুইফোর কোম্পানির সঙ্গে পণ্য কেনাবেচা করবেন না, তাহলে প্রতারণার ফাঁদে পড়তে পারেন। আসুন আমরা সতর্ক হই, নিজে সতর্ক থাকি এবং অন্যকে সতর্ক করি। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। ভারতের বিখ্যাত মাজার আজমির শরীফের নিচে মন্দির আছে দাবি করে আদালতে পিটিশন দায়ের করেছে দেশটির উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা। চলতি বছরের সেপ্টেম্বরে এই পিটিশন দায়ের করার পর আজমিরের একটি আদালত দাবিটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। এমনকি বারাণসী, মথুরা ও ধরর ভোজশালা সহ সারা দেশের বড় বড় মাজারগুলোর ক্ষেত্রেও একই দাবি তুলেছে হিন্দু সেনা। বুধবার 27 নভেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, আদালতে দায়ের করা পিটিশনে 1911 সালে অবসরপ্রাপ্ত বিচারক হরবিলাস সারদার লেখা একটি বইয়ের উদ্ধৃতি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, আজমির শরীফের চারপাশে হিন্দু ধর্মের মৃৎশিল্প ও খোদাই রয়েছে। ওই বইয়ে দাবি করা হয়েছিল, শিব মন্দিরের ধ্বংসাবশেষ দিয়ে দরগাটি তৈরি করা হয়েছে ও এটির সবচেয়ে পবিত্রতম জায়গায় এখনো একটি জৈন মন্দির রয়েছে। মাত্র 2 দিন আগে উত্তরপ্রদেশের সাম্ভালে মসজিদের নিচে মন্দির থাকার দাবিতে জরিপ চালানো নিয়ে ব্যাপক সংঘর্ষ হয়। এতে 3 মুসলিম সহ 6 জন নিহত হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই এবার রাজস্থানের আজমিরে অবস্থিত এই বিখ্যাত দরগাতে মন্দির রয়েছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দিলেন স্থানীয় আদালত। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে 20 ডিসেম্বর। সুফি সাধক মঈনুদ্দিন চিশতির দরগাটি আজমির শরীফ হিসেবে পরিচিত। পিটিশন দায়ের করা ব্যক্তিরা দাবি করেছেন, দরগাটিতে একটি শিব মন্দির রয়েছে। পিটিশনাররা আবারও সেখানে হিন্দুদের পূজা করার অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।